আপনারা প্লিজ কর্মবিরতি তুলুন। এত কিছু আলোচনা, আপনাদের 4টের মধ্যে 3টে ডিমান্ডই মেনে নিয়েছি। ডিসকাস করেছেন, আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। শেষ পর্যন্ত কালীঘাটের যে লড়াই, সেই লড়াই মানে বৈঠক শেষ হলো একেবারে মধ্যরাতে। সেই মধ্যরাতে বৈঠক শেষ হওয়ার পর যেটা দেখা গেল যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে এলেন এবং বাইরে বেরিয়ে এসে বৈঠকের মধ্যে কি কি আলোচনা হয়েছে, তিনি কি কি আশ্বাস দিয়েছেন, কি কি সিদ্ধান্ত নিয়েছেন, সেই সব মিডিয়ার সামনে ঘোষণা করলেন। আর সেই ঘোষণা করতে গিয়ে তিনি যেটা জানালেন যে হ্যাঁ, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে তিনি বেশ কয়েকজন উচ্চ আধিকারিককে অপসারণ করবেন এবং সেই অপসারণের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা নাম হচ্ছে যে কলকাতার সিপি বিনীত গোয়েলকেও তিনি দায়িত্ব থেকে সরাবেন, দায়িত্ব থেকে সরিয়ে অন্য জায়গায় দেবেন। আমি আপনাদের সকলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের মিটিং চলেছে প্রায় 6টা থেকে 12টা, মানে 6টা থেকে প্রসেস শেষ হতে এখন ঘড়িতে কটা বাজে? 12টা বাজে 10 মিনিট বাকি। জাস্ট 5 মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল। ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের, আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমার সাথে ডিজি পুলিশ বেঙ্গল রাজীব কুমার, আমার সাথে চন্দ্রিমা আমার এমওএস হেলথ, এবং অবনীশ যে আমাদের আন্ডার সেক্রেটারি সে ছিল। তাছাড়াও অনেক অফিসাররা এবং অনেক বন্ধুবান্ধবরা, মানে যারা কাজ করেন সারাক্ষণ প্রশাসনের, ওদের দেখভাল করার জন্য ছিলেন। যা সিদ্ধান্ত হয়েছে তা পুরো নবান্ন থেকে পাঠিয়ে দিতে ডিটেলস আমি অভিনন্দন জানিয়েছি যে তারা আজকে এসছেন এবং বসেছেন বলে, এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস, আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল, আমরা সেটা রাখতে দিয়েছি। এবং আমরা আমাদের বক্তব্য, যেটা বড়দের সবসময় সৌজন্যটা একটু বেশি করতে হয়, তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়েই করবার। আপনারা জানেন সিবিআই যে কেসটা তদন্ত করছেন, অভয়া পরিবারকে, অভয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মিটিংটা আমি শুরু করেছি পরিবারকে সমবেদনা জানিয়ে। এবং ওদের যে 5টা ডিমান্ড ছিল, তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস, আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমই এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উচ্চ পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে, এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে নতুন, বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। যেহেতু ওই দিন সিপি পৌঁছাবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে, এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে
সেটা কালকে ডিসাইড হবে। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে। এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। এইসব নানা রকম কথাবার্তা চলার পর আমরা, যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন, আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন, আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। এবং আমি লাস্ট যেটা বলেছি যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো মানুষের স্বার্থে। চারিদিকে বন্যা হচ্ছে, আমার কাছে খবর আছে হুগলিতে খানাকুলে 35 জন মানুষ ট্র্যাপড হয়ে আছে। তাদের আগে বেরোতে বলা হয়েছিল, তারা বেরোতে পারেনি, কিন্তু জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ডিবিসি, পাঞ্চেত এবং তেনুঘাট। মিটিং শেষ হওয়ার পরেও আমি হেমন্ত সোরেনের সাথে 3 বার কথা বলেছি, তাকে আমি বারবার রিকোয়েস্ট করেছি, কিন্তু আমি জানি না তারা কি করবে, কারণ ইতিমধ্যে যা জল ছেড়েছেন তাতে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা অনেকটাই এফেক্টেড হয়েছে। হাওড়া, আমি নিজে যে বাড়ি আদিগঙ্গার সামনে থাকি, আমি দেখতে গিয়েছিলাম কি অবস্থা জলের। আমি এতটা জল আসতে কোনোদিনও দেখিনি, কারণ আমাদের গোলাটা হচ্ছে সবচেয়ে উঁচু, আমাদের এই জায়গাটা। আমরা সিঁড়ি বানিয়ে দিয়েছিলাম, প্রায় 14-15টা সিঁড়ি ছিল, একদম পুরো ভরাট হতে আর 5টা সিঁড়ি মাত্র বাকি আছে। এরপর যদি আবার জল ওরা রাত্রে ছেড়ে দেয় বারণ করা সত্ত্বেও, তাহলে কিন্তু বন্যাকে আটকানো যাবে না। ওরা বলছে তাহলে আমাদের এখানে বন্যা হবে। আমরা তোমাদের এখানে বন্যা হবে বলে তুমি আর একটা রাজ্যকে তো ভাসাতে পারো না। আমাদের না জানিয়েই সকালে প্রায় 80-90 হাজার কিউসেক ওয়াটার ছেড়ে দিয়েছে, ফলে একেতে 3-4 দিন কন্টিনিউয়াস বৃষ্টি। এমনিতেই গঙ্গাগুলো, আমাদের নদীগুলো ওভারফ্লো, ড্যামগুলো ওভারফ্লো ছিল, তার মধ্যে এই জলে আস্তে আস্তে কাল সকালে বিকেলে পৌঁছবে। আমি সবাইকে বলবো সতর্কতা অবলম্বন করে দূরে দূরে রিলিফ সেন্টারে প্লিজ দয়া করে যান, এবং আপনাদের থ্রুতে বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে ডিএম, এসপি, অ্যাডিশনাল ডিএম, অ্যাডিশনাল এসপি, এসডিও যারাই আছেন সবাইকে বলবো যে ইমিডিয়েট দেখে নাও, কারণ কালকে কিন্তু অনেক জল ঢুকবে। এই জলের ওপর যদি আবার জল আসে, আমার এমনিতেই চিন্তা আছে 35 জনকে কি করে উদ্ধার করব আমরা। আর এখন রাত হয়ে গেছে, জলের কারেন্ট এতটাই, কেউ যে উদ্ধার করতে যাবে তার উপায় নেই, কারণ যে উদ্ধার করতে যাবে সে বোটও তলিয়ে চলে যাবে, এমন অবস্থা। তো ওখানে আমরা এনডিআরএফ টিম পাঠাচ্ছি সকালে, এবং এসডিআরএফ টিমটাও আমরা পাঠাচ্ছি সাউথ 24 পরগনায়। সুতরাং আমরা প্রত্যেকে অ্যালার্ট আছি। বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথেও আমার কথা হয়েছে, সিএস নিজে মনিটরিং করছেন 24x7, এবং তিনি নিজেও ডিএমদের সাথে বারবার করে আজকে 2-3 বার ভার্চুয়াল করেছেন। উনি অলরেডি আমাদের 24x7 মনিটরিং চলছে, টাইম টু টাইম কি অবস্থা। এবং মানুষকে আবার আবেদন করছি, প্লিজ দয়া করে জল আর আগুন এই দুটো জিনিস নিয়ে আমাদের মনে রাখতে হবে, যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে। দোতলা বাড়ি হলেও যদি একতলা ভেসে যায়, তাহলে দোতলা ভাসতে কতক্ষণ নেবে? কাজে জীবনের ঝুঁকি দয়া করে কেউ নেবেন না।
সতর্ক থাকুন, কিন্তু জীবন বাঁচান। একটা প্রাণের দাম অনেক বেশি। আপনারা প্লিজ কর্মবিরতি তুলুন। এত কিছু আলোচনা, আপনাদের 4টের মধ্যে 3টে ডিমান্ডই মেনে নিয়েছি। তাছাড়াও সিসিটিভি, লাইট, রেস্টরুম, ওয়াশরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও 100 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং এছাড়াও সিকিউরিটি অডিটিং এর ব্যাপারেও আমরা দেখছি। সবার যাতে নিরাপত্তা থাকে, আমাদের যতদূর সম্ভব আমরা করব। আপনাদেরও বলবো লক্ষ্য রাখতে, কারণ দায়বদ্ধতা কিন্তু বোথ সাইডেরই থাকে। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষের কষ্ট হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, অনেক পেশেন্ট আটকে আছে। সুতরাং মানুষ মনে করে আপনারাই তাদের ভগবান। সুতরাং আপনাদের আমি কাজে ফিরতে অনুরোধ করব। সমস্যা থাকলে সমাধান করতে হয়, আলোচনার পথ সবসময় খোলা থাকে। আজকে 3 দিন অপেক্ষা করার পর, আজকে 4 দিন 5 দিন, 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করার পর আজকে প্রায় সব প্রসেস শেষ করতে 6.5 ঘন্টা টাইম লেগেছে। আমাদের দিক থেকে যা যা করার ছিল আমরা চেষ্টা করেছি, বাংলার মানুষ যাতে ভুল না বোঝেন, বাংলার মানুষের দিকে তাকিয়ে। এবং এটা নিয়ে আবার যেন কেউ অপপ্রচার দয়া করে করবেন না। বাংলায় দুর্গাপুজো আসছে, এটা আমার আবেদন আপনাদের কাছে। এটা আমাদের মিটিংয়ে আলোচনা হয়নি, আমি করিনি, এটা আমার পক্ষ থেকে বন্যাটা এবং ফ্লাডের ব্যাপারটা আমি বলেছি। এই পরিস্থিতি, সুতরাং ম্যালেরিয়া বাড়বে, ডেঙ্গু বাড়বে, জলজনিত রোগগুলো বাড়বে। আপনাদের খুব প্রয়োজন এখন, আপনারা হাসপাতালে ফিরে যান। আমি এটুকু বলতে পারি, কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে হাঁটু মুড়ে বসলেন, ছাত্ররাই বলছেন যে একেবারে মাথা নত করে ফেলেছেন। তো সেই মাথা নত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেললেন। কিন্তু মাথা নত করার পরেও কি ডাক্তাররা তাদের আন্দোলন তুলে নিল? সব থেকে বড় যেটা ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেই আন্দোলনটা তো তার জন্য মাথা ব্যথা হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পুরো আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্যে তোলপাড় অবস্থা, এই অবস্থাটাকে এখন তিনি দুটো ভাগে ভাগ করেছেন। একটা ভাগ হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, অরাজনৈতিক আন্দোলন, আরেকটা হচ্ছে বিরোধীদের রাজনৈতিক আন্দোলন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সবার আগে এই যে অরাজনৈতিক আন্দোলন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেই আন্দোলনটাকে থামাতে। কেননা তিনি জানেন যে রাজনৈতিক আন্দোলনটা তিনি পরে লড়ে নেবেন, সেই লড়াইয়ের তার জায়গা আছে, সেই লড়াইয়ের অভিজ্ঞতা তার আছে। কিন্তু যেটা অরাজনৈতিক আন্দোলন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেটা তিনি কিন্তু কোনোভাবেই সামাল দিতে পারছেন না, সেটা কিন্তু তার হাতের বাইরে চলে যাচ্ছে। আর সেই জন্যই কিন্তু তিনি প্রথমেই যেটা টার্গেট করেছেন, কিংবা প্রথমেই যে সমস্যাটার সমাধান করতে চাইছেন, সেটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের যে বিক্ষোভ অবস্থান, সেই বিক্ষোভ অবস্থানটা তুলে তাদের কাজে ফেরানো। আর সেই কারণেই কিন্তু তিনি মাথা নত করে জুনিয়র ডাক্তারদের যা দাবি, তার 4 ভাগের 3 ভাগ কিন্তু মেনে নিলেন। কিন্তু সেই যে দাবি মেনে নেওয়া, মাথা নত করে ফেলা জুনিয়র ডাক্তারদের কথায়, সেই মাথা নত করার পরেও কিন্তু জুনিয়র ডাক্তাররা যেটা দেখা গেল, যে তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই যে সিদ্ধান্তগুলো একেবারে লিখিত আকারে নির্দেশনামা হয়ে না বেরোবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের কথাকে তারা কোনোভাবেই বিশ্বাস করবেন না। যতই তিনি বলুন যে সিপিকে সরিয়ে দেবেন, স্বাস্থ্য সচিবকে সরিয়ে দেবেন, কিন্তু মুখের কথাতে তারা কোনোভাবেই বিশ্বাস করবেন না। আর এই যে ডাক্তারদের অবস্থান, এই অবস্থানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে, যেটা বিরোধীরা বলছেন যে আম ছাড়া দুই কিন্তু বেরিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একুল ওকুল দুকুলই গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন হাঁটু মুড়ে বসা ছাড়া আর কোনো উপায় নেই। আর এই যে ডাক্তারদের জয়, সেই জয় নিয়ে ডাক্তাররা ঠিক কি বলছেন বন্ধুরা দেখুন। আপনারা জানেন আজ আন্দোলনের 38তম দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়েছে আমাদের সাথে আলোচনা করা যেতে পারে। আমরা বারবার বলেছি আমাদের লড়াই মহামান্য সুপ্রিম কোর্টে যেমন আছে, যেমন চলছে ন্যায় বিচারের দাবিতে, ঠিক সেই রকম রাজ্য প্রশাসনের কাছেও আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি দেওয়া ছিল।
আমরা মনে করি এই সুনির্দিষ্ট দাবি দেওয়ার জন্য আমরা বারবার বলেছি আমাদের দিক থেকে আমরা আলোচনায় বসতে চাই। আমাদের সদিচ্ছার যে কোনো অভাব ছিল না তা আমরা রেখেছি। আলোচনার শুরু এবং আলোচনার যে ফলাফল উঠে এসছে সেই জায়গা সম্পর্কে কিছু কথা বলতে চাই। তিনি পরিষ্কার বলেছেন আমাদের যে ন্যায় বিচারের দাবি, যে ন্যায়সঙ্গত দাবি, সেখানে আমাদের যে যুক্তি, আমাদের যে প্রশ্ন 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং 38 দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপি স্যারকে সরিয়ে দিতে হবে। খুব লজ্জাজনক, আমরা যখন তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে প্রতিটা পয়েন্ট তুলে ধরি তখন তিনি ডিসি নর্থের প্রসঙ্গে যখন আমরা বলি যে নির্যাতনার বাবা মার যে বক্তব্য, যে তথ্য যখন তুলে ধরি, তিনি তার কাছে মাথা নত করতে বাধ্য হন। সেই জায়গা থেকে ডিসি নর্থকে সরিয়ে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আজ আমাদের যে স্বাস্থ্য ভবন অভিযানের 5 দিন অতিবাহিত হতে চলেছে, আমরা মনে করেছি, আমরা বলেছি যে এই যে 7 দিন অতিবাহিত হতে চলেছে, আমরা বলেছি যে স্বাস্থ্য ভবন কি পরিমাণ দুর্নীতির জায়গা, দুর্নীতির চক্র। কে এই সন্দীপ ঘোষ, যে কার এই বাড়বাড়ন্ত, কিসের জন্য, কিসের দাবিতে, সেই জায়গা আমরা রেখেছি। রিনোভেশন রিকনস্ট্রাকশন কার অর্ডারে, কিসের ভিত্তিতে, সেই জায়গাও আমরা রেখেছি। ডিএমই ডিএসএইচ স্যারকে তিনি সরিয়ে দেবেন বলেছেন। এটাও আন্দোলনের যেমন একটা জয় হিসেবে আমরা দেখি, ঠিক সেই রকমের আমরা প্যারালাল সাথে সাথে প্রশ্ন তুলেছি কেন প্রিন্সিপাল সেক্রেটারি নয়, তার ওই রিনোভেশন রিকনস্ট্রাকশনে কার সাইন ছিল, তিনি কি, কেন তিনি এই জায়গা থেকে অপসারিত হবেন না, সেই জায়গাও আমরা তুলে এনেছি। পাশাপাশি তিনি বলেছেন আমাকে এই জন্য একটু সময় দিতে হবে। তিনি সময় পেলে তিনি বলেছেন আমার উপর ভরসা রাখো। আমরা বলেছি আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত, আপনাকে এই ব্যাপারে বিবেচনা করে দেখতেই হবে। এই জায়গা আমরা রেখেছি। রিগার্ডিং সেফটি, সিকিউরিটি এবং থ্রেড কালচারকে কেন্দ্র করে যে জায়গা কলেজে কলেজে ভয়ের পরিবেশ তৈরি করেছে, সেই জায়গা থেকে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন কেন প্রয়োজন, কেন ডেমোক্রেটিক ফর্মে স্টুডেন্ট ইউনিয়ন প্রয়োজন, তার প্রাসঙ্গিকতাকে আমরা মনে করিয়ে দিয়ে এসেছি। আমরা বলেছি যে কেন এগুলো কলেজের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য কেন প্রয়োজন, কেন 9 আগস্টের ঘটনার সাথে এই রকমের ডেমোক্রেটিক পরিবেশ প্রয়োজন, তার প্রাসঙ্গিকতা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি। মনে রাখবেন একটা কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, সত্যি 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 যে ট্রান্সপারেন্সির কথা আমরা প্রথম তুলেছিলাম, যে ট্রান্সপারেন্সির বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম, যে আমাদের যে তদন্ত হবে, বিভাগীয় তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, যাই হোক না কেন, সেই তদন্তে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা কতটা মূল্যবান, কতটা তার সত্যতা, তা সকলে আমাদের চোখের সামনে পরিষ্কার। আজ এই সত্যির জায়গা থেকে, এই মনুষ্যত্বের জায়গা থেকে, এই শিরদাঁড়ার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। তাই আমি বলছি এখনো সমস্ত দাবি আমাদের মানা হয়নি, অনেক কিছুই এখনো বাকি আছে, অনেক কিছু ওনারা মেনেছেন, তবে মনে রাখতে হবে এখনো কোনো অর্ডার বেরোয়নি। তাই যতক্ষণ না কোনো অর্ডার বেরোচ্ছে আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং ভুলে গেলে চলবে না যে অভয়া 9 তারিখ অন ডিউটি অবস্থায় যার সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল, সেই বিচার কাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, আমাদের চোখ সেদিকেও থাকবে। এবং এই আন্দোলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু কোনো আপোষ করতে আসিনি, আমরা বিচার চাই এবং সেই বিচারের দাবিতে
আমাদের এই আন্দোলন, আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলন চলছে, চলবে। আমাদেরকে ডাকা হলো, ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি আমরা যেতে অস্বীকার করলাম। এরপরেও আবার আমাদেরকে ডাকা হলো নবান্নতে, আমরা নবান্নতে গেলাম, কিন্তু সেই মিটিংটা হয়ে উঠলো না। কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উনি আর আমাদের সঙ্গে বসতে পারবেন না, যথেষ্ট অপেক্ষা করেছে। কিন্তু তারপরে আবার কালীঘাটে আমাদের ডাকতে বাধ্য হলেন। কাদের জন্য? আপনাদের জন্য, যারা এখানে দাঁড়িয়ে আছেন আমাদের সঙ্গে এখনো, তাদের জন্য, যে সাধারণ মানুষরা নিজেদের বাড়ি থেকে বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন, তাদের জন্য কালীঘাট থেকে আমরা ফিরে এলাম। হয়তো উনি বুঝেছিলেন যে দুটো অ্যারেস্ট ওই সময় হয়ে গেছে, তারপরে আনকন্ডিশনালি যদি আমরা মিটিংটা করেও ফেলি, হয়তো অনেক সদুত্তরই উনি দিতে পারবেন না। কালীঘাট থেকে ফিরে এলাম, বললেন টাইম ইজ ওভার, তোমরা দেরি করে ফেলেছো। কিন্তু আজকে আবার আমাদের ডাকা হলো। কাদের জন্য? আপনাদের জন্য। আমরা সিট দ্বারা যেরকম বিক্রি করিনি, আপনারা সিট দ্বারা বিক্রি করেননি। আমরা যে সহিষ্ণুতা দেখিয়েছি, আপনারাও ঠিক ততটাই সহিষ্ণুতা দেখিয়েছে। আজকে আলোচনা প্রসঙ্গে আমি কতগুলো কথা পার্টিকুলারলি বলতে চাই। প্রথমে যখন আমরা গেছিলাম 4 এবং 5 নম্বর পয়েন্টের দাবিতে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারি আধিকারিকরা অনেক আলোচনার চেষ্টা করে, কিন্তু আমরা প্রথমেই একটা কথা বলি, মাননীয় আগে 2 এবং 3 নম্বর পয়েন্ট আলোচনা হবে, তারপরে আমরা 4 এবং 5-এ যাব। এবং এই 4 এবং 5-এর ক্ষেত্রে বিশেষ করে 4-এর জন্য যে 100 কোটি টাকা বরাদ্দ করার কথা মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা সেক্ষেত্রেও বলেছি শুধুমাত্র টাকা বরাদ্দ করে, ইনস্ট্রুমেন্ট ডিপ্লয় করে কিচ্ছু হয় না। যে শান্তিপূর্ণ পরিস্থিতিটা দরকার, তার জন্য আমাদের কাছে ফ্রুটফুল প্ল্যান আছে। আমরা আপনাদের সঙ্গে বসতে চাই, সে ব্যাপারে ডিসকাস করতে চাই। এরপরে আমরা 2 আর 3 নম্বর প্ল্যানে প্রথমে কিন্তু উনি ডিএমই এবং ডিএইচএস এর পদত্যাগের কথা বলেছিলেন, অর্থাৎ তাদের ট্রান্সফারের কথা বলেছিলেন। এবং তার সঙ্গে এটাও বলেছিলেন যদি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথকে যদি আমি সরিয়ে নিই, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা দাবি রাখি, আমরা কিন্তু ওখানে নমনীয়তা দেখাইনি। আমরা বলেছিলাম 4 জন মানে 4 জন। সেক্ষেত্রে উনি বললেন আমি তো ডিসি নর্থকেও সরিয়ে নিচ্ছি, এরপরেও কেন তোমরা মানছো না? কিন্তু আমরা তারপরেও বলেছি আমাদের বিনীত গোয়েলের সিপির পদত্যাগ আমাদের চাই। এবং তারপরে উনারা আবার ডিসকাশনে ফিরে গেছেন, ডিসকাস করেছেন, আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে, ফিরে এসে জানিয়েছেন সিপির পদত্যাগ উনি মেনে নিয়েছেন। ভবিষ্যতে সিকিউরিটি এবং যে থ্রেড কালচারের জন্য উনি টাস্ক ফোর্স গঠন করতে চেয়েছিলেন এবং আগে অনেক মিটিংয়ের ন্যায় এই কথাই বলেছিলেন আমাদের চিফ সেক্রেটারি আছেন, উনি এই ব্যাপারটা দেখে নেবেন। আমরা বলেছি না, টাস্ক ফোর্স গঠনে আমাদের অনুমোদন নেই, আমাদের ইচ্ছা নেই। আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে আমরা আবার বৈঠক করব, আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, আপনাদের সেটা শুনতে হবে এবং তারপরে আপনারা ডিসিশন নেবেন।